হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসিসি 4 পেপার থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। প্রথমে দেখো 10 নম্বর এবং 20 নম্বরের জন্য যে প্রশ্ন আছে, সমকালীন রাজনীতিতে কৃষক সংগঠনগুলির ভূমিকা। মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ভালো করে অ্যান্সারটা তোমরা দেখে নাও। প্রথমেই তোমাদের একটা ইন্ট্রোডাকশন লিখতে হবে। সেখানে কি লিখবে দেখো, ভারতের অর্থনীতিতে কৃষিক্ষেত্রের গুরুত্ব অপরিসীম। দেশের অধিকাংশ জনগোষ্ঠী প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির ওপর নির্ভরশীল। তবে কৃষকদের সমস্যাগুলি দীর্ঘদিন ধরে নীতি নির্ধারকদের কাছে উপেক্ষিত থেকে এসেছে। এই প্রেক্ষাপটে কৃষক সংগঠনগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা কৃষকদের স্বার্থ রক্ষা, সরকারকে নীতিগত সিদ্ধান্ত নিতে বাধ্য করা এবং কৃষিক্ষেত্রের উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে। সমকালীন রাজনীতিতে কৃষক সংগঠনগুলি বিশেষত মোদী সরকারের কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলন এবং বিভিন্ন রাজ্যে কৃষকদের স্বার্থ রক্ষার জন্য সক্রিয় ভূমিকা গ্রহণ করেছে। এবার আছে দেখো কৃষক সংগঠনগুলির ভূমিকা। প্রথম পয়েন্ট, কৃষকদের অধিকার রক্ষা ও ন্যায্য মূল্যের দাবি। এখানে কি বলা হচ্ছে দেখো, কৃষকদের অন্যতম প্রধান সমস্যা হলো ন্যায্য মূল্য না পাওয়া। কৃষক সংগঠনগুলি যেমন ভারতীয় কিষাণ ইউনিয়ন, অখিল ভারত কিষাণ সভা এবং স্বরাজ ইন্ডিয়া তারপরে সরকারকে চাপ দিয়ে ন্যূনতম সহায়ক মূল্য অর্থাৎ এমএসপি নিশ্চিত করার দাবি তোলে। তারপরে কৃষি আইন ও নীতির বিরোধিতা ও সমর্থন। এখানে কি বলা হচ্ছে দেখো, 2020 সালে কেন্দ্রীয় সরকার 3টি কৃষি আইন প্রণয়ন করলে কৃষক সংগঠনগুলি ব্যাপক প্রতিবাদ গড়ে তোলে। সংযুক্ত কিষাণ মোর্চা নামে একটি বড় জোট গঠিত হয়, যা 2021 সালে প্রায় 1 বছর ধরে দিল্লির সীমান্তে আন্দোলন চালায়। এই আন্দোলনের ফলে সরকার অবশেষে আইনগুলি বাতিল করতে বাধ্য হয়। তারপর হচ্ছে দেখো, রাজ্য ও জাতীয় রাজনীতিতে প্রভাব। কৃষক আন্দোলন অনেক সময় নির্বাচনে বড় ভূমিকা পালন করে। 2022 সালে পাঞ্জাব বিধানসভা নির্বাচনে কৃষক আন্দোলনের নেতারা সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করে। পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশের রাজনীতিতেও কৃষকদের আন্দোলন ভোটদাতাদের মনোভাব গঠনে প্রভাব ফেলে। জলবায়ুর পরিবর্তন ও কৃষিনীতি। জলবায়ুর পরিবর্তনের ফলে খরা, বন্যা, অনিয়মিত বর্ষণ কৃষকদের সংকটে ফেলেছে। কৃষক মুক্তি সংগ্রাম সমিতি এবং ন্যাশনাল আয়ারল্যান্ডস অফ পিপলস মুভমেন্ট পরিবেশ বান্ধব কৃষির পক্ষে সওয়াল করেছে এবং সরকারকে জলবায়ুর নীতিতে পরিবর্তন আনতে বাধ্য করেছে। ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের পক্ষে আন্দোলন। ভারতের অধিকাংশ কৃষকই ক্ষুদ্র ও প্রান্তিক। তাদের জন্য ভর্তুকি, তারপরে ঋণ মুক্তি, স্বনির্ভর গোষ্ঠী গঠনের জন্য মহারাষ্ট্রের শ্বেতকারী সংগঠন ও কৃষক সমাজ পার্টি কাজ করছে। আন্তর্জাতিক সংযোগ ও বৈষয়িক কৃষক আন্দোলন। ভারতের কৃষক আন্দোলনের আন্তর্জাতিক মঞ্চের স্বীকৃতি পেয়েছে। জাতিসংঘের বিভিন্ন সংস্থা এবং বিদেশি কৃষক সংগঠনগুলি ভারতীয় কৃষকদের দাবির প্রতি দেখো সংহতি প্রকাশ করেছে। তারপরে উপসংহারে কি লিখবে দেখো, সমকালীন রাজনীতিতে কৃষক সংগঠনগুলি কেবলমাত্র কৃষকদের স্বার্থ রক্ষার মাধ্যম নয়, বরং জাতীয় নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা সামাজিক ন্যায় বিচার, অর্থনৈতিক সুরক্ষা এবং রাজনৈতিক পরিবর্তনের জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছে। ভবিষ্যতে কৃষকদের অবস্থা উন্নত করতে হলে সরকারকে কৃষক সংগঠনগুলির দাবিগুলিকে গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে এবং কৃষির উন্নয়নে দীর্ঘমেয়াদী নীতি প্রণয়ন করতে হবে। তারপরে পরের প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় আসার মতো প্রশ্ন হচ্ছে ভারতের নির্বাচন কমিশনের ভূমিকা মূল্যায়ন করো। খুব ভালো করে করবে প্রশ্নটা। প্রথমেই হচ্ছে ইন্ট্রোডাকশান, তখন সেখানে কি লিখবে দেখো, গণতন্ত্রের মূল ভিত্তি হলো অবাধ ও নিরপেক্ষ নির্বাচন। ভারতের সংবিধানের
324 অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন কমিশন অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া দেশের রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, সংসদ, বিধানসভা নির্বাচন পরিচালনায় দায়িত্বপ্রাপ্ত একটি সংবিধান সংস্থা। এটি 1950 সালে 25শে জানুয়ারি প্রতিষ্ঠিত হয় এবং 1951 সালে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়, যা 1952 সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত চলে। ভারতের নির্বাচন ব্যবস্থা বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থা হিসাবে বিবেচিত হয় এবং এর কার্যকারিতা অধিকাংশই নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও দক্ষতার উপর নির্ভরশীল। এবার বলা হচ্ছে নির্বাচন কমিশনের ভূমিকা। অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতকরণ। নির্বাচন কমিশনের প্রধান দায়িত্ব হল অবাধ ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনা করা। সংবিধানের 324 অনুচ্ছেদ অনুসারে এটি সংসদ, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি এবং রাজ্য বিধানসভার নির্বাচন পরিচালনার ক্ষমতা রাখে। কমিশন নির্বাচনের রাজনৈতিক হস্তক্ষেপ প্রতিরোধের ব্যবস্থা গ্রহণ করে এবং ভোটদাতাদের নিরাপত্তা নিশ্চিত করতে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করে। ইলেকট্রনিক ভোটিং মেশিন অর্থাৎ ইভিএম, তারপরে ভিভিপ্যাট প্রযুক্তির ব্যবহার স্বচ্ছতা নিশ্চিত করতে যদিও এগুলি নির্ভরযোগ্যতা নিয়ে বিতর্ক রয়েছে। তারপরে পরের পয়েন্ট হচ্ছে নির্বাচনী আচরণবিধি প্রয়োগ। নির্বাচনী আচরণবিধি বা মডেল কোড অফ কন্ডাক্ট নির্বাচন কমিশনের অন্যতম কার্যকর উদ্যোগ। এটি নির্বাচনী প্রচার, সরকারি সম্পদের ব্যবহার, ভোটারদের প্রতি রাজনৈতিক দলের আচরণ ইত্যাদির ওপর বিধিনিষেধ আরোপ করে। নির্বাচনের সময় সাম্প্রদায়িক বা বিভেদমূলক প্রচার প্রতিরোধে কমিশন কঠোর ব্যবস্থা গ্রহণ করে। তারপরে ভোটার তালিকা সংরক্ষণ ও সংশোধন। বাকি অংশটা নিয়ে আলোচনা করব। তার আগে যে বিষয়টা বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো, নিচে স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে পেড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। দেখো, ভোটার তালিকা সংরক্ষণ ও সংশোধন। সংবিধানের 325 অনুচ্ছেদ অনুসারে কোনো নাগরিকের ধর্ম, বর্ণ, লিঙ্গের ভিত্তিতে ভোটাধিকার থেকে বঞ্চিত করা যাবে না। কমিশন ভোটার তালিকা তৈরি, সংশোধন এবং নতুন ভোটারদের নিবন্ধন নিশ্চিত করে। তারপরে কি বলা হচ্ছে দেখো, ইলেকটোরাল ফটো আইডেন্টি কার্ড চালু করার মাধ্যমে ভুয়ো ভোটারদের প্রবণতা কমানো হয়েছে। পরের পয়েন্ট হচ্ছে রাজনৈতিক দল ও প্রার্থীদের ব্যয়ের নিয়ন্ত্রণ। সংবিধানের 328 নম্বর অনুচ্ছেদ অনুসারে নির্বাচন কমিশন নির্বাচনী ব্যয়ের সীমা নির্ধারণ করে এবং রাজনৈতিক দল ও প্রার্থীদের আর্থিক হিসাব প্রকাশ বাধ্যতামূলক করে। তবে কালো টাকা ও কর্পোরেট অনুদানের অপব্যবহার একটি বড় চ্যালেঞ্জ। তারপরে দেখো, নির্বাচন পরিচালনার জন্য প্রযুক্তির ব্যবহার। নির্বাচন কমিশন CVIGIL অ্যাপ ও ভোটার হেল্পলাইন চালু করেছে, যা ভোটারদের অভিযোগ জানানোর সুযোগ দেয়। এছাড়া রিমোট ভোটিং প্রযুক্তি নিয়ে পরীক্ষামূলক কাজ চলছে, যাতে অভিবাসী শ্রমিকরা দূরবর্তী স্থান থেকে ভোট দিতে পারে। এবার হচ্ছে সমালোচনাতে কি বলা হচ্ছে দেখো, নিরপেক্ষতা নিয়ে বিতর্ক। সাম্প্রতিক বছরগুলিতে বিরোধী দলগুলির অভিযোগ তুলছে যে নির্বাচন কমিশন কিছু কিছু ক্ষেত্রে শাসক দলের প্রতি পক্ষপাতমূলক আচরণ করছে। 2 নম্বর হচ্ছে কালো টাকা ও কর্পোরেটর অনুদান। নির্বাচনী বন্ডের মতো ব্যবস্থার কারণে রাজনৈতিক অর্থায়নের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠছে। তারপরে ভোটারদের বিভ্রান্তিমূলক প্রচার ও ডিজিটাল হস্তক্ষেপ, এই পয়েন্টটা দেখো। এবার শেষে উপসংহার দিয়ে তোমাদের শেষ করতে হবে। তারপরে পরের প্রশ্ন, আঞ্চলিক পরিষদের গঠন ও কার্যাবলী। এটা তোমরা দেখে নাও, আমি স্ক্রল করে যাচ্ছি। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমাদের জন্য রাখা হয়েছে। এবার দেখো, আঞ্চলিক পরিষদের কার্যাবলী। আর তোমরা যদি কেউ অনলাইন কোচিং ক্লাস নিতে ইচ্ছুক থাকো, অর্থাৎ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো, তাহলে তোমরা যোগাযোগ করতে পারো। এবার 5 নম্বরের প্রশ্ন যেগুলো আছে দেখো, AITUC টিকা। AITUC কি? অল ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন কংগ্রেস, ভারতের অন্যতম প্রাচীন ও
প্রধান শ্রমিক সংগঠন, যা 1920 সালের 31 অক্টোবর প্রতিষ্ঠিত হয়। এটি ভারতের প্রথম সর্বভারতীয় শ্রমিক সংগঠন ও আন্তর্জাতিক শ্রম আন্দোলনের সঙ্গে যুক্ত। উদ্দেশ্য কার্যাবলী: এআইটিইউসির প্রধান লক্ষ্য শ্রমিকদের অধিকার রক্ষা করা, মজুরি বৃদ্ধির জন্য আন্দোলন করা এবং শ্রম আইনের সংস্কার নিশ্চিত করা। এটি শ্রমিকদের সামাজিক সুরক্ষা, স্বচ্ছতা, সুবিধা, কাজের পরিবেশ উন্নয়নের ভূমিকা রাখে। এবার বাকি অংশটুকু তোমরা দেখো। আর আরও প্রশ্ন আছে, যেমন পরের প্রশ্ন, ভারতের রাজনীতিতে শ্রমিক শ্রেণীর ভূমিকা। এই প্রশ্নের উত্তরটা দেখো। আবারও বলছি, তোমরা যারা অ্যাডমিশন নিতে ইচ্ছুক তোমরা যোগাযোগ করতে পারো। অন্তরাজ্য পরিষদ কি? দেখো, এই প্রশ্নের উত্তরটা তোমরা দেখে নাও। অন্তরাজ্য পরিষদ আছে, এটা অন্তরাজ্য পরিষদ। তারপর আঞ্চলিক পরিষদের কার্যাবলী, দেখো আঞ্চলিক পরিষদের কার্যাবলী আছে। তারপর অর্থ কমিশনের গঠন, কার্যাবলী। এই হচ্ছে তোমাদের আজকে ক্লাস। কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করলাম।